রুষা সুপায়নের সব কথা শুনে ফেলে হাতে নাতে ধরে ফেললো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী তনুশ্রীকে বলতে থাকে, তনুশ্রীদি, তোমার উপর থেকে সব বোঝাগুলো তুমি নামিয়ে দাও। শুধু শুধু সেই বোঝাগুলো নিয়ে তুমি কেন থাকবে বলো তো? জীবনটা না এমনিতে শেষ করবে না, শুধু বোঝাগুলোকে শেষ করে দাও। সই করে দাও ডিভোর্স পেপারে। তখন তনুশ্রী অবাক হয়ে যায় আনন্দীর কথা শুনে। তখন তনুশ্রী বলে, হ্যাঁ, আমি ডিভোর্স পেপারে সইটা করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। যা শুনে অনিন্দ চমকে যায়, বলতে থাকে, কি শর্ত? তোমার আবার শর্তও আছে? তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ, শর্ত আছে। তখনই কাকিমণি বলতে থাকে, খোকা, তুই শুনে নে ওর শর্ত। তুই যদি মানতে পারিস তাহলে তো ভালোই, না হলে বাকিটা আমরা দেখে নেবো, তুই চিন্তা করবি না। তখন অনিন্দ বলে থাকে, বলো তোমার কি শর্ত শুনি একটু। তখনই তনুশ্রী বলতে থাকে, আমার শর্ত হলো, তোমার আর রুষার বিয়ে আমি সামনে দাঁড়িয়ে থেকে তারপরে দেখতে চাই। তখন এই কথা শুনে অনিন্দ চমকে যাওয়ার, বলতে থাকে, হঠাৎ করে তোমার এই ইচ্ছে কেন হলো বলো তো? তখন তনুশ্রী বলতে থাকে, আসলে কি জানো তো, আমি না এই সংসারটা খুব মন দিয়ে করেছিলাম, তোমাকে ভালোবেসে এই সংসারটা করেছিলাম। তাই যখন আমার পরিবর্তে আরেকজন এই সংসারটা করবে, তাই আমি নিজের চোখে দাঁড়িয়ে থেকে দেখতে চাই। তখন অনিন্দ বলতে থাকে, আচ্ছা তারপরে কি করবে? তখন তনুশ্রী বলতে থাকে, চিন্তা করো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তোমাদের ছেড়ে, তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন এই কথা শুনে অনিন্দ সহ সবাই চমকে যায়। তারপরে কাকিমণি বলতে থাকে, শোনো তনুশ্রী, একতরফা ভালোবাসা না ঠিক নয়। তুমি খোকাকে ভালোবাসো, খোকা তো তোমাকে ভালোবাসে না। তখন তনুশ্রী বলতে থাকে, তাতে কি হয়েছে? আমি তো ভালোবেসেছি মা, তাই ভালোবেসেই এই সংসারটা আমি করেছিলাম। কিন্তু যেহেতু আমার কোনো এই সংসারে মূল্য নেই, তখন আমি চলে যাব, বললাম তো চলে যাব, কিন্তু এই বিয়েটা হয়ে যাওয়ার পর। তারপরে অনিন্দ বলতে থাকে, ঠিক আছে, তা না হয় হবে, তাহলে সইটা করে দাও, তোমার এই ইচ্ছেটাও আমি পূরণ করব। তখন তনুশ্রী বলতে থাকে, বাহ বাহ, তোমার তো দেখছি আমার সইটার জন্য অনেক তাড়া, আর আমার সইটা তো দেখছি অনেক মূল্যবান। তখন অনিন্দ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, অনেক মূল্যবান, তুমি না সইটা করে দাও। তখন তনুশ্রী ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নেয় আর সইটা করে দেয়। সইটা করে দিয়ে কান্নায় ভেঙে পড়ে তনুশ্রী। তারপরে একটা সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর কাঁদতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, তনুশ্রীদি, কেন এরকম করছো বলো তো? নিজেকে সামলে নাও। আর তখনই সুপায়ন সেখানে এসে এই দৃশ্য দেখে মনে মনে বলতে থাকে, বাবা, একটু পরে আসলে তো এই ক্লাইম্যাক্সটাই দেখতে পারতাম না। এই লাহিড়ী বাড়ির ভিতটা নড়ে উঠেছে, সবে মাত্র একটা ভিত ভাঙা হলো, এই লাহিড়ী বাড়ি পুরো ভেঙে ফেলবো আমি। ডিভোর্সটা হয়ে গেল, কিন্তু তনুশ্রী এত তাড়াতাড়ি রাজিটা হলো কি করে? কেমন যেন লাগছে। ওইদিকে তনুশ্রীর কাছে গিয়ে আনন্দী বলতে থাকে, তনুশ্রীদি, সবকিছু তো প্ল্যান মাফিক হচ্ছে, তাহলে কেন কাঁদছো তুমি? কষ্ট পেও না, সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক তনুশ্রী তখনই ভাবতে থাকে যে আনন্দী ওকে বলেছিল, দেখো, আমার মনে হচ্ছে ওই রুষা মিথ্যে কথা বলছে। তখন তনুশ্রী বলে, তুমি আমার মন রাখার জন্য এই কথা বলছো আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, না না তনুশ্রীদি, তুমি দেখলে না, প্রথম দিন যখন আমি আলট্রাসাউন্ডের কথা বললাম, তখন ও কেমন চমকে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। আবার যখন আলট্রাসোনোগ্রাফি করছিলাম আমরা, তখনও যখন শুনলো ডক্টরের মুখে যে ও 4 মাসে প্রেগনেন্ট, তখন কেমন চমকে গিয়েছিল। তখন তনুশ্রী বলতে থাকে, সেটাই তো সেটাই তো, এত সহজ নাকি প্রেগনেন্ট হওয়া? তখনই তনুশ্রীর কথা শুনে আনন্দী বলতে থাকে, হ্যাঁ, সেটাই তো, এবার না তোমাকে আমার কথা মতো চলতে হবে, তাহলে তোমার সংসার, তুমি সবকিছু পাবে। তখন তনুশ্রী বলতে থাকে, কি করে পাবো আনন্দী? তখন আনন্দী বলে, আমরা বাড়ি যাব, তারপরে দেখবো, ওরা ডিভোর্সের কথা বলে তুমি সইটা করে দেবে। তখন তনুশ্রী বলে, আনন্দী, তুমি কি বলছো? এতে তো আমি মরে গেলেও ভালো হতো, আমি ডিভোর্সটা দিয়ে দিব, তাহলে তাহলে তোমার সংসারটা শেষই, তাহলে আর আমার কি করে হবে? তখন আনন্দী বলতে থাকে, নতুন করে তোমার সংসারটা তোমাকে গড়ে তুলতে হলে তোমাকে তো এতটুকু করতে হবে তনুশ্রীদি। তারপরে দেখো না, যে করে হোক ওই রুষার মুখোশটা আমি তো খুলে দেবই, সবার সামনে সত্যিটা আমাকে আনতেই হবে, বুঝতে পেরেছো? এখন আমি যতই বলি না কেন, সেটা তো কেউ বিশ্বাস করবে না, তাই প্রমাণ আমাদের লাগবে। ঠিক তখনই তনুশ্রী সেই কথা মনে করতে থাকে আর একটু সান্ত্বনা পায়, বলতে থাকে, ঠিকই তো, আমি তোমার কথা শুনেই চলবো আনন্দী। তারপরে দেখা যাবে আনন্দী বলতে থাকে, যাক, তারপরে তো অনুষ্ঠানগুলো শুরু করতে হবে, মেহেন্দি অনুষ্ঠান হবে, সঙ্গীত হবে, আরো কত কি হবে। তখনই আদি আনন্দীর কথা শুনে চমকে যায় আর বলতে থাকে, আনন্দী, আপনি এসব কি করছেন বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, কি করবো স্যার, এরকমই তো এরকমই তো হয়, ভালো মানুষের সামনে দিয়ে এরকম কাণ্ডগুলো হয়, আর কি করব বলতো? তখনই দেখা যাবে পুরোহিত মশাই সেখানে চলে আসে। আসার পরেই আনন্দী বলতে থাকে, বাবা, একেও ডাকা হয়ে গেছে। তখন কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, আমার ছেলের বিয়ে, তাহলে দেরি করে লাভ কি? তখনই পুরোহিত মশাইকে কাকিমণি বলতে থাকে, আসলে আমার ছেলে না বিয়ে, দেখুন তো কত তাড়াতাড়ি একটা ডেট আছে। তখনই পুরোহিত মশাই বলতে থাকে, আচ্ছা অগ্রহায়ণ মাসে হলে হবে?
তখনই রুষা বলতে থাকে, না না, এত দেরি করা যাবে না, বুঝতে পেরেছেন? তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, বাহ 4 মাসের প্রেগনেন্ট, তা তো দেখছি বিয়ে করার জন্য খুব তাড়া। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, 1 সপ্তাহ পর, না না, এ বিয়ে হতে পারে না। তখনই রুষা বলতে থাকে, কি বলছেন আপনি, কি বলছেন এসব? ওইদিকে দেখা যাবে আদি সেখান থেকে উপরে চলে যায়। উপরে গেলেই ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, ঠাম্মি, কি গো, এরকম করে বসে আছো কেন? তখন ঠাম্মি বলে, দাদু ভাই, তুই না আমাকে আর ইঞ্জেকশন দিতে আসবি না, আর ওষুধও খাওয়াবি না। আমি না আমার দিদি ভাইয়ের চোখখানা আর দেখতে পাচ্ছি না। তখন আদি বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, বলো তো, আমিও কি আমার বাবার মতো হয়ে যাচ্ছি, অনিরুদ্ধ লাহিড়ীর মতো হয়ে যাচ্ছি, যাকে মানুষ সব থেকে বেশি ঘৃণা করে, তার মতো কি মানুষ হয়ে যায়? তখন ঠাম্মি বলতে থাকে, কেন দাদু ভাই, হঠাৎ করে তুই এই কথা কেন বলছিস? তখন আদি বলতে থাকে, না না, এই যে অনিন্দ্য যেটা করলো, সেই কারণে আনন্দী এই বাড়ির সব ছেলেদের সাথে আমাকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তখনই ঠাম্মি বলতে থাকে, দেখ দাদু ভাই, মেয়েটা কেন এসব কথা বলছে সেটাকে তো তোর বুঝতে হবে। তুই যে তিথিরকে এনে রেখেছিস, তাতে কি দিদিভাইয়ের কষ্ট হয় না? কষ্ট হয় তো। তখনই আদি বলতে থাকে, ঠাম্মি, তিথির তো আমার বন্ধু। তখনই ঠাম্মি বলতে থাকে, বন্ধু? তাহলে দিদিভাইয়ের কেন কষ্ট হচ্ছে বলতো? দিদিভাই তো তোর বউ, তোকে ভালোবাসে, সেই জন্য। তখনই আদি চমকে যায়, বলতে থাকে, কি বলছো? আনন্দী আমাকে ভালোবাসে? তখন ঠাম্মি বলে, কেন, তুই তো বুঝতে পারিস না? তখনই আদি বলতে থাকে, ঠাম্মি, আমি তো আনন্দীর পাশে আছি সবসময় বন্ধুর মতো, ওর সব কিছুতে আমি সায় দিচ্ছি। তখন ঠাম্মি বলতে থাকে, আর বন্ধু বলিস না তো, এ বন্ধু বন্ধু না, শুনতে ইচ্ছে করছে না। তিথির তোর বন্ধু, দিদিভাই তোর বন্ধু, তাহলে? তখন এই কথা শুনে আদিও অবাক হয়ে যায়। তখন আদি বলতে থাকে, কি বলছো তুমি ঠাম্মি? তখন ঠাম্মি বলতে থাকে, তাই তো, তিথিরও তোর বন্ধু আর দিদিভাইও তোর বন্ধু। দেখ তো, দিদিভাই বন্ধু হলেও তোর নামে সিঁথিতে সিঁদুর পড়ে, তোর বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই সম্মানটা কি পাচ্ছে? তখনই আদি বলতে থাকে, ঠাম্মি, তাহলে আমি এখন কি করব? তখন ঠাম্মি বলতে থাকে, দেখ, তোর বাবাকে যখন বিজয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু তোর বাবা মন দিয়ে সংসারটা করছিল, তোদের 3 ভাই বোনকে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই ওই নন্দিনী কেমন করে যেন ঢুকে পড়েছিল। তাই সেই জন্যই তো বলছি, তিথিকে ঢোকার সুযোগটা দিস না দিদি ভাই, দাদু ভাই। তুই তোর জায়গাটা শক্ত করে নে। তুই তো স্বামীর কোনো দায়িত্বই পালন করছিস না, সেই জন্যই তো দিদি ভাই তোকে কাঠগড়ায় দাঁড় করাতে পারছে। যা শুনে আদি অবাক হয়ে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে ঠাকুরমশাই যখন এই কথা বলে, তখনই রুষা বলতে থাকে, হবে না মানে, কি বলছেন আপনি? তখন ঠাকুরমশাই বলতে থাকে, 1 সপ্তাহের মধ্যে কোনো রকম কোনো ভালো ডেট নেই, 1.5 মাস পরে আছে। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, যাক, মা দুর্গা আমাকে 1.5 মাস সময় দিয়ে দিল, এই 1.5 মাসের মধ্যে যে কোনো কিছু একটা করতে হবে। তখন রুষা বলে, এই 1.5 মাস আমি কি করে বাইরে থাকবো? তখনই অনিন্দ বলতে থাকে, না না, তুমি বাইরে কেন থাকবে, তুমি এই বাড়িতেই থাকবে। এই বলে অনিন্দ রুষাকে জড়িয়ে ধরে, যা দেখে তনুশ্রী কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। তখনই আনন্দীও পিছন পিছন ছুটে যায়, গিয়ে বলতে থাকে, তনুশ্রীদি, তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো? তখন তনুশ্রী বলতে থাকে, ওই মেয়েটার সঙ্গে আমি এই বাড়িতে একসঙ্গে থাকবো না, না, আমার গাটা ঘিনঘিন করছে আনন্দী। তখন আনন্দী বলে, থাকতে দাও না, তাহলে তো শত্রুপক্ষের উপর আমরা নজর রাখতে পারবো। ওর উপর নজর রেখেই তো সব সত্যিটা বের করতে হবে, কিছুতেই ওকে পার পেলে দিতে চলবে না। ওর মুখোশটা না সবার সামনে টেনে খুলতে হবে। তুমি আমার কথা শুনে চলবে বলেছো না? তখন তনুশ্রী বলে, কথা যখন দিয়েছি তখন তো কথা শুনবই। ওইদিকে দেখা যাবে রুষা সুপায়নকে বলতে থাকে, দূর, 1.5 মাসের মতো সময় পেয়ে গেল। এখন ওই আনন্দী আমার দিকে যেরকম বাজ পাখির মতো তাকাচ্ছে না, কি করব কে জানে। তখন সুপায়ন বলতে থাকে, না না রুষা, তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। তখন রুষা বলতে থাকে, এখন না হয় সাবধানে থাকলাম, 4 মাসে প্রেগনেন্ট বললাম, কিন্তু যখন ডেলিভারির সময় আসবে তখন কোথা থেকে বাচ্চা পাবো? তখন সুপায়ন বলে, চিন্তা করবে না, এই যে এই যে তোমার ডেলিভারির রিপোর্ট। তখনই একটা সিডি ধরিয়ে দেয় রুষার হাতে। তখন রুষা বলতে থাকে, এটা কাজ হবে তো? তখন সুপায়ন বলে, হ্যাঁ হবে, কিন্তু ডেলিভারিটা তো আমি হতেই দেবো না। তখন রুষা বলে, কিভাবে? তখনই সুপায়ন বলতে থাকে, সিঁড়ি দিয়ে পড়ার সময় হোঁচট খেয়ে পড়ে যাবে আর নাম পড়বে আনন্দীর। তখনই আনন্দী সেখানে চলে আসে আর ওদের সব কথা শুনে ফেলে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।